সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা এবং সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সে সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করে থাকি আমাদের এই অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নারীদের জরায়ুর বিভিন্ন সমস্যা এবং আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। স্বাগত আমার দর্শককে এবং এনটিভিকে। ম্যাম, নারীদের জরায়ুতে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কি কি প্রবলেম ভবিষ্যতে হবে, সেই সমস্যাগুলো আসলে কি কি? একটি নারীত্বই প্রকাশ পায় জরায়ুর থেকে, একটি মাসিক হয় সেই মাসিকের মাধ্যমে। তো জরায়ু একটি মাকে মাতৃত্ব দিচ্ছে, ঠিক তেমনিভাবে একটি জরায়ুর যে কোনো সমস্যার জন্য কিন্তু একটি মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই আমাদের এই জীবদ্দশায় নারীদের গাইনোকোলজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন খুব কমন সমস্যা যদি বলে থাকি তাহলে যেমন জরায়ুর টিউমার আছে, জরায়ুতে ইনফেকশন হতে পারে, জরায়ুর মুখে ক্যান্সার হতে পারে। জরায়ুর আরও কিছু সমস্যা আছে যেমন এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস। তারপর নারীদের আরেকটা গাইনোকোলজিক্যাল সমস্যা হচ্ছে বন্ধ্যাত্ব এবং বন্ধ্যাত্বজনিত পিসিওএস। এই বিভিন্ন সমস্যাই কিন্তু একটি নারী আমাদের কাছে বিভিন্ন সময়ে এসে থাকে। জরায়ুর অন্যান্য সমস্যার মধ্যে একটি কমন সমস্যা হচ্ছে জরায়ুতে টিউমার হওয়া। এই টিউমার আসলে কেন হয়? আচ্ছা, জরায়ুতে টিউমার, যেটাকে আমরা মেডিকেল টার্মে সেটাকে ফাইব্রয়েড বলে থাকি, আসলে এটার পিছনে তো তেমন কোনো কারণ নেই। কিন্তু দেখা যায় নারীদের 30 বছরের পরে দেখা যায় 30% মেয়েদেরই কিন্তু এই টিউমারটা হতে পারে। এটা হচ্ছে জরায়ুর একটা লেয়ার আছে যেটা মাসেল লেয়ার, ওখানে যদি কোনো ওভার গ্রোথ হয় সেটাকে আমরা টিউমার বলে থাকি, ফাইব্রয়েড বলে থাকি। কিন্তু মানে ভালো দিক যেটা হচ্ছে যে এই টিউমারগুলো কিন্তু ক্যান্সার হয় না, এগুলোকে বেনাইন টিউমার বলা হয়। জরায়ুর যে কোনো সমস্যার জন্য মেইন যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে এসে থাকে সেটা হচ্ছে তার বিভিন্ন ধরনের পিরিয়ডের সমস্যা হয়ে থাকে। দেখা গেল হয়তো তার পিরিয়ডটা কখনো বেশি হচ্ছে বা কম হচ্ছে, বা বেশি ফ্রিকোয়েন্টলি হচ্ছে, চাকা চাকা হচ্ছে, বা অনেকের হচ্ছে দেখা যাচ্ছে অনেকদিন পিরিয়ড বন্ধ থাকছে। জরায়ুর যে কোনো সমস্যার কম বয়সী, মিডল এজ সবার ক্ষেত্রে দেখা যায় যে মাসিকের বিভিন্ন প্রবলেম, এবং তারপরে সেটা ইনভেস্টিগেশন করা দেখা গেল যে হয়তো জরায়ুর কোনো না কোনো সমস্যার জন্যই এই পিরিয়ডের সমস্যাগুলো হয়ে থাকে। কাদের ক্ষেত্রে টিউমার থেকে আসলে জরায়ুর ক্যান্সারের দিকে যেতে পারে? ফাইব্রয়েডটা কিন্তু সেটা কিন্তু জরায়ুর ক্যান্সার না। তো ফাইব্রয়েড দেখা যায় যে মাসিকের সমস্যাটাই বেশি হয়ে থাকে, এবং ফাইব্রয়েডে দেখা যায় একটা চাকা হয়ে থাকে, এবং এটার জন্য মেয়েদের অনেক বেশি মাসিকের সময় অনেক বেশি ব্লিডিং হয়, চাকা চাকা ব্লিডিং হয়, এবং দেখা যায় যে হয়তো ইরেগুলার ব্লিডিং হচ্ছে, এই সমস্যাগুলো হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে চাকাও মানে একটা লাম্পের মতো হয়ে থাকে। আর জরায়ুর ক্যান্সার সেটা কিন্তু একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমাদের জরায়ুর 3টা পার্ট থাকে, একটা উপরের পোর্শন, একটা নিচের যে পোর্শন যেটাকে আমরা জরায়ুর মুখ বা সার্ভিক্স বলে থাকি, সেখানে কিন্তু জরায়ুর মুখে ক্যান্সার হয়ে থাকে, যেটা সার্ভাইকাল ক্যান্সার বলা হয়ে থাকে। এবং সার্ভাইকাল ক্যান্সার কিন্তু আমাদের এই রিজনে খুবই মানে ভয়াবহ। দেখা যায় যে পরিসংখ্যানে দেখা গেছে যে আমাদের দেশে প্রতিদিন প্রায় 18 জন নারী কিন্তু এই জরায়ুর মুখে ক্যান্সারে মারা যাচ্ছে, এবং প্রতি বছর প্রায় আমাদের দেশে 17,000 নারীর মতো জরায়ুর ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে, এবং সারা ওয়ার্ল্ডে দেখা যায় প্রতি 2 মিনিটে একজন নারী জরায়ুর মুখের ক্যান্সারে মারা যায়। কাজে আমাদের দেশে এই জরায়ুর ক্যান্সার আছে। তো এই জরায়ুর মুখের ক্যান্সার, আর জরায়ুর মুখের ক্যান্সার কিন্তু আমাদের বিভিন্ন সিমটম প্রডিউস করে থাকে, কিন্তু আমরা একটু সচেতন হলেই কিন্তু আমরা এই জরায়ুর মুখের ক্যান্সারটাকে প্রতিহত করতে পারি, প্রিভেন্ট করতে পারি। এখন আমাদের কাছে ইনভেস্টিগেশনের টুল আছে, প্রিভেনশনের অনেক কিছু টুল আছে। জরায়ুর ক্যান্সারটা যেন না হয়, প্রাথমিক অবস্থায় কি কি লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? জরায়ুর মুখের ক্যান্সারগুলো সাধারণত একটু মানে লেট এজে হয়ে থাকে, হয়তো 30, 40, 50, বা যাদের ম্যানোপজ হয়ে গেছে সেই এজে, এল্ডারলি এজে। তো দেখা যায় যে তাদের পিরিয়ডটা খুব ইরেগুলার হয়। পিরিয়ডের মধ্যে দেখা যাচ্ছে যে পিরিয়ড এলোমেলো ইরেগুলার ব্লিডিং হচ্ছে, আর হয়তো যাদের ম্যানোপজ হয়ে গেছে, যাদের পিরিয়ড একবার বন্ধ হয়ে গেছে, তাদের আবার নতুন করে পিরিয়ড শুরু হয়েছে। আর আরেকটা হচ্ছে যে তাদের খুব দুর্গন্ধযুক্ত স্রাব যায়, হয়তো নর্মাল যেটা লিকোরিয়া সেটা না হয়ে দুর্গন্ধযুক্ত স্রাব যায়। আর আরেকটা প্রবলেম হচ্ছে তার হাজবেন্ডের সাথে ফিজিক্যাল রিলেশন, ইন্টারকোর্সে পরে তাদের ব্লিডিং হয়। এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে। তো তখন আমরা জরায়ুর মুখটা পরীক্ষা করে আমরা দেখতে পারি যে জরায়ুর মুখে ক্যান্সার হয়েছে। আর আমাদের কাছে কিছু টুল আছে, ইনভেস্টিগেশন টুল আছে,
হয়তো এখানে আমাদের স্ক্রিনিং যেটাকে আমরা বলে থাকি, যেটা আমাদের একদম সারা বাংলাদেশে যেটা বিস্তৃত আছে ভায়া টেস্ট, একদম গ্রাসরুট লেভেলে সেটা করা যায়, খুব মানে লো রিসোর্স এরিয়াতেও করা যায়। আরেকটা হচ্ছে প্যাপ টেস্ট, এইচপিভি ডিএনএ টেস্ট, কল্পোস্কোপি, এগুলোর মাধ্যমে কিন্তু একটা সুস্থ মানুষের জ্বরের মুখের ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে কিনা আমরা স্ক্রিনিং করতে পারি। কত বছর বয়স থেকে খুব রেগুলার বেসিসে এই জ্বরের ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য কিছু টেস্ট করা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা বিভিন্ন দেশে বিভিন্ন প্রোটোকল আছে। তো আমাদের দেশে আমরা বলি যে যখন একটি নারী সেক্সুয়ালি অ্যাক্টিভ, হ্যাঁ 18 বছর থেকে একদম মানে 64 এজ পর্যন্ত আমাদের এই স্ক্রিনিংগুলো আছে। তো প্যাপ টেস্টে যেটা করা হয় সেটা প্রতি 3 বছর পর পর আমাদের স্ক্রিনিং করতে বলি, যে একটা টেস্ট করে যদি এটা নেগেটিভ আসে মোটামুটি সে 3 বছরের জন্য সে অনেকটাই সেফ, তারপর 3 বছর পর পর সেটা করতে হয়। আরও কিছু টেস্ট আছে যেমন এইচপিভি ডিএনএ টেস্ট, এটা বাইরের দেশগুলোতে এগুলো ফার্স্ট ইনভেস্টিগেশন, আমাদের দেশেও এখন এটা চলে আসছে। আর কল্পোস্কোপি, কারো যদি প্যাপ টেস্টে কিছু খারাপ থাকে তখন আমরা কল্পোস্কোপি করতে বলি। কল্পোস্কোপিটা একটু মানে সফিস্টিকেটেড, এক্সপেন্সিভ, ওখানে ভিজুয়ালাইজার ম্যাগনিফিকেশনের মাধ্যমে ওখানে জ্বরের মুখে দেখা হয় যে কোনো প্রবলেম আছে কিনা, তো প্রয়োজনে সেটাও করা হয়। এবং সবচেয়ে মানে ভালো ব্যাপার হচ্ছে আমরা কিন্তু স্ক্রিনিং করতে পারি, আমাদের কিন্তু দেশে এখন ভ্যাকসিন আছে। আমরা কিন্তু একদম কিশোরী মেয়েকে, যেটি স্কুলে আমাদের আছে, স্কুল গোয়িং মেয়েদের ভ্যাকসিনটা আছে, এবং 9 বছর বয়স থেকে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া হয়। জ্বরের ক্যান্সার ভ্যাকসিন কিন্তু এই জ্বরের ক্যান্সার যেটা নাকি একটা মারাত্মক ঘাতী মরণব্যাধি, সেটা থেকেও কিন্তু প্রিভেন্ট করতে পারে। অনেক কিশোরীরা হয়তো তাদের সেই স্টেজে এই ভ্যাকসিনটা মিস করেছে, এখন বা কারো বয়স যদি 40-45 হয়ে থাকে, তারাও যদি এই বয়সটাতে ভ্যাকসিনেশনটা সম্পূর্ণ করে থাকে বা কমপ্লিট করে থাকে, তাহলে কি জ্বরের ক্যান্সার হবার সম্ভাবনা অনেকটাই কমে যায়? হ্যাঁ, আমরা বলে থাকি যদি 9 বছর থেকে 14 বছর পর্যন্ত দেয় তাহলে 2টো ভ্যাকসিন দিলেই হয়, 2টো ডোজ। আর পরে দিতে হলে সেটা হচ্ছে মানে 3টা ডোজ দিতে হয়, প্রথমে একটা 1 মাস পরে একটা, 6 মাস পরে একটা। আমরা কিন্তু সবাইকেই কাউন্সেলিং করি যে সামান্য একটা ভ্যাকসিন, এটা কিন্তু তাকে একটা যেটা মৃত্যু সেটা থেকে প্রতিরোধ করতে পারে। কাজে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে মেসেজটা দিচ্ছি যে সবাই নারীরা এবং তাদের কিশোরী মেয়েটিকে যাতে সেল সেন্টারে নিয়ে আসে জ্বরের ক্যান্সারের ভ্যাকসিনের জন্য। আমাদের স্কুলেও কিন্তু এখন গভর্নমেন্ট লেভেলে সেই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট লেভেলে। আচ্ছা, অনেক মায়েরা যেটা করে থাকে বা নারীদের ক্ষেত্রে বলবো যে আমার বয়স যেহেতু এখন 40 বা 45 হয়ে গেছে, এখন আমি ভ্যাকসিন নিয়ে কি করব, সেই বিষয়ে আপনার মতামত কি? না, তারপরে আমরা বলবো যে অবশ্যই ভ্যাকসিন তো সেটা যতদিন পর্যন্ত একটি নারী সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে তাদেরকে আমরা দিতে পারি। আচ্ছা ম্যাম, অনেকের ক্ষেত্রে আমরা বলে থাকি যে জ্বরেতে তার ইনফেকশন হয়েছে, এই জ্বরেতে ইনফেকশন হওয়ার কারণটা আসলে কি? জ্বরেতে ইনফেকশন আসলে একটা খুবই কমন ব্যাপার, যেটাকে আমরা মেডিকেল টার্মে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বলে থাকি। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন কারণে হয়ে থাকে, এগুলো বিভিন্ন জীবাণু দিয়ে ওখানে ইনফেকশন যদি হয় তাহলেই কিন্তু ইনফেকশনটা হয়ে থাকে। তো সেটার পিছনে মিনিস্ট্রেশনটা একটা কারণ। এখন টিনেজ বয়সেও কিন্তু জ্বরেতে ইনফেকশন হতে পারে। দেখা যায় টিনেজ বয়সে মেয়েদের যে মিনিস্ট্রেশনে পড়ে কিন্তু তার মিনিস্ট্রাল হাইজিনটা ওভাবে মেনটেন করতে হয়তো পারে না, বা মিনিস্ট্রাল হাইজিনের জন্য যেই এডুকেশনটা থাকা উচিত, মানে সচেতনতা থাকা উচিত, এটা হয়তো অনেকেই নেই বা হয়তো করছে না। তো এই জন্য টিনেজ মেয়েও দেখা যায় যে তার জ্বরেতে ইনফেকশন হবে। ইনফেকশনের জন্য হয়তো তার সিমটমগুলো যেটা হয়তো পিরিয়ডটা ইরেগুলার হয়ে যায়, পিরিয়ডটা এলোমেলো হয়, অনেক বেশি পিরিয়ড হয়, এবং পিরিয়ডের সময় তার প্রচণ্ড ব্যথা হয়। হ্যাঁ, ব্যথা হয়। অনেক টিনেজ মেয়ে কিন্তু আসছে আমাদের কাছে যে তার পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা হচ্ছে, এটাও কিন্তু জ্বরের ইনফেকশনের জন্য কারণ। আরেকটা হয় যে জ্বরের ইনফেকশন হয়তো তার আনহাইজেনিক ওয়েতে কোনো হয়তো কোনো সার্জারি হয়েছে, হয়তো তার একটা প্রেগনেন্সি হলো, আনওয়ান্টেড প্রেগনেন্সি হলো, সে একটা অস্বাস্থ্যকর পরিবেশে যে এমআর করেছে, প্রেগনেন্সি টার্মিনেশন করেছে, বা অনেক কিন্তু আমাদের দেশে গ্রামাঞ্চলে দেখা যায় বাসাও কিন্তু কোনো কিছু দিয়ে মানে একটা টার্মিনেশন করা হয়, সেটাও কিন্তু একটা জ্বরের ইনফেকশনের কারণ। আবারও আছে যে বিভিন্ন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ জন্য যে জীবাণু আছে, এগুলো জ্বরের ইনফেকশনের কারণ। আমাদের মানে আধুনিক এই যুগে যে লাইফস্টাইলের জন্য দেখা যায় যে বহুগামিতা, হ্যাঁ, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যাওয়া, আনহাইজেনিক সেক্স হ্যাবিট, এগুলোর জন্য কিন্তু জ্বরের ইনফেকশন হতে পারে। আবার ডেলিভারিটা হয়তো হয়েছে কোনো যেভাবে হাইজেনিকভাবে হসপিটালে ডেলিভারি করা উচিত সেভাবে না করে বাসায় ডেলিভারি হয়েছে, তো ডেলিভারির পরেও কিন্তু জ্বরের ইনফেকশন হয়ে যেতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে আমি যেটাই বলছিলাম যে মেয়েদের পিরিয়ডের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, পিরিয়ড ইরেগুলার হয়ে থাকে, তলপেটে বিভিন্ন সময় বিভিন্ন ব্যথা হয়, মানে প্রচুর ব্যথা হয়, পিরিয়ডের সময় ব্যথা হয়, হাজব্যান্ডের সাথে মিট করতে গেলে ইন্টারকোর্সের সময় পেইন হয়, অনেক মানে অতিরিক্ত স্রাব হয়। এবং এই জ্বরের ইনফেকশন যদি হয় তাহলে দেখা যায় এগুলো কিন্তু যদি
যথাযথভাবে যথাসময়ে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু এগুলো কমপ্লিকেশন হয়ে আমাদের যে যোনিপথে আমাদের যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে যে আমাদের টিউব আছে টিউবগুলো ব্লক হয়ে যায় এবং আলটিমেটলি কিন্তু একটি নারী ইন লাইফ লং বন্ধ্যাত্বে ভুগতে পারে। বন্ধ্যাত্বের মতো যে আমাদের একটা অভিশাপ সে কিন্তু জ্বরের ইনফেকশনের মানে এটার পিছনে একটা কারণ। অনেকের ক্ষেত্রে আমরা শুনে থাকি যে বেবি হওয়ার পরে তার জরায়ুটা বের হয়ে যাচ্ছে বারবার, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? জ্বরে বের হওয়াটা মেডিকেল টার্মে প্রোল্যাপস বলে থাকে। অ্যাকচুয়ালি এটা একটু এল্ডারলি নারীদের বেশি হয়ে থাকে, যাদের বয়স হয়তো ম্যানোপজ হয়ে গেছে 50-60 বা তার উপরে, এটা এই বয়সে জ্বরটা বের হয়ে থাকে। এবং এটার পিছনেও কিন্তু আমরা যদি পিছনে ফিরে যাই তাহলে দেখা যায় যে তার হয়তো মানে অনেক বেশি সন্তান হয়েছে বা সন্তান জন্মদানের সময় সে প্রপার যেটা মানে ডেলিভারির যে প্রপারলি হয়তো তার ডেলিভারিটা কন্ডাক্ট হয়নি, সে হয়তো হোম ডেলিভারি করেছে, বাসায় ডেলিভারি করেছিল, তার হয়তো অনেক বেশি সন্তান হয়েছে এবং ডেলিভারির সময় যদি হসপিটালে না করে বাসায় ডেলিভারি করে তাহলে যে তার যোনিপথের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু দেখা যায় অনেক সময় সেগুলো ইনজুরি হয়ে যায়, ইনজুরি হয়ে আলটিমেটলি কিন্তু জ্বরটা বের হয়ে আসে। এবং দেখা যায় যে আমাদের দেশের নারীরা হয়তো ডেলিভারি হয়েছে, বাসায় ডেলিভারি করলো বা কোনো আনট্রেন্ড পার্সনের মাধ্যমে ডেলিভারি করেছে এবং দেখা যায় যে একটা ডেলিভারি পর আমরা বলে থাকি যে একটি মাকে মিনিমাম 3 মাস 6 মাস কিন্তু তাকে রেস্টে থাকতে হয়, ভারী কাজ করা যায় না। কিন্তু দেখা যায় সংসারে কাজ করতে হচ্ছে অথবা বাইরে যে কাজ করতে হচ্ছে, ক্ষেত খামারে কাজ করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জ্বরের বের হয়ে ম্যাম আমরা আরও বিস্তারিত জানবো এই জ্বরের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। বন্ধ্যাত্ব চিকিৎসা মানে একজোড়া দম্পতি যখন বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবে, টানা লাগাতার যখন 1 বছর দ্বারা চেষ্টা করবে কোনো কন্ট্রাসেপটিভ প্রোটেকশন ছাড়াই কিন্তু বাচ্চা গর্ভধারণে তারা সক্ষম হবে না, তখন তাদেরকে আমরা বন্ধ্যাত্ব সংজ্ঞার মধ্যে সংজ্ঞায়িত করতে পারবো এবং তারা অবশ্যই তখন ডক্টরের পরামর্শ নেবে। বন্ধ্যাত্বের জন্য হাজব্যান্ড এবং ওয়াইফ, যেমন স্বামী স্ত্রী দুজনেরই ভূমিকা আছে। বন্ধ্যাত্বের কারণ খুঁজতে গেলে 50-50% ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই দায়ী। বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য স্বামী স্ত্রী দুজনেরই ভূমিকা আছে, সেজন্য হাজব্যান্ডকে অবশ্যই ওয়াইফের সাথে বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য চিকিৎসকের চেম্বারে অবশ্যই আসতে হবে। এবং দেখা যায় ইদানিং হাজব্যান্ডের যে স্বামীর বন্ধ্যাত্বের কারণগুলো দেখা যায় সিমেন অ্যানালাইসিস করলে আগের যেরকম আমরা সিমেন অ্যানালাইসিস প্রবলেমগুলো পেতাম, এখন ইদানিং হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিসে বেশি প্রবলেম পাওয়া যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের কিছু খাবারের ভেজাল, হ্যাঁ, তো খাবারের ভেজাল প্লাস হচ্ছে খাদ্যাভ্যাস। হ্যাঁ, খাদ্যাভ্যাসের কিছু চেঞ্জ আসলে অনেক দিক থেকেই আমরা কিন্তু বন্ধ্যাত্বটা প্রতিরোধ করতে পারি। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটি প্রধান কারণ হচ্ছে বন্ধ্যাত্বের। তো এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কিন্তু খাদ্যাভ্যাস চেঞ্জ করলেই আমরা এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সাথে বন্ধ্যাত্বটাও প্রতিরোধ করতে পারি। এবং হাজব্যান্ডের ক্ষেত্রে এবং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য কী খাবার খেলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন ইদানিং মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, ওয়াইফের ক্ষেত্রে যেমন জাঙ্ক ফুড, বাইরের খাবার, বিশেষ করে ফ্যাটি ফুডগুলো, ফাস্ট ফুড খাবারের অভ্যাস বেশি থাকে মেয়েদের ক্ষেত্রে। তো এইসব খাবার যদি আমরা অ্যাভয়েড করতে পারি, দৈনন্দিন প্রতিদিন আধা ঘন্টা করে যদি হাঁটতে পারি, হাঁটার অভ্যাসটা থাকতে পারি, এক্সারসাইজ, এই জিনিসগুলো যদি ডেইলি আমরা প্র্যাকটিস করতে পারি, সেক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই জিনিসটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। এবং ওয়াইফের হাজব্যান্ডের, এটা গেল ওয়াইফের ক্ষেত্রে। হাজব্যান্ডের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস যে প্রবলেমগুলো আমরা পাচ্ছি, যে অনেক সময় দেখা যায় শুক্রাণুর সংখ্যা কমে গেল অথবা শুক্রাণুর গতিশীলতা কমে গেল, শুক্রাণু দেখতে অনেকটা অ্যাবনর্মাল, যেটাকে বলে অলিগোঅ্যাস্টেনো টেরাটোস্পার্মিয়া। তো এই জিনিসগুলো প্রতিরোধ করার জন্য হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিসটাকে ইমপ্রুভ করার জন্য অনেক সময় যে হাজব্যান্ডের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, স্মোকিং করলে স্মোকিং হ্যাবিট চেঞ্জ করতে হবে। তো খাদ্যাভ্যাস কী চেঞ্জ করতে হবে, যেমন ফ্যাটি খাবারগুলো কম খাবে, মিষ্টি জাতীয় খাবারগুলো, অ্যালকোহলিক বেভারেজ এই জাতীয় খাবারগুলো কম খাবে। এবং এখন যে খাবার বাজারে ফরমালিন জাতীয় খাবারগুলো আসছে বা ফরমালিন অনেক ধরনের কেমিক্যালস মেশানো খাবার, এগুলো আমাদেরকে সাবধানে খেতে হবে যাতে আমাদের সিমেন প্যারামিটারটা ইমপ্রুভ করে। ম্যাম, বর্তমানে আমরা অনেক বেশি শুনে থাকি যে কারো কারো ক্ষেত্রে কিন্তু এন্ডোমেট্রিসিস নামক একটা সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে। এই এন্ডোমেট্রিসিস সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। এটাও একটা জ্বরের থেকে সমস্যাটা হয়ে থাকে। এখানে দেখা যায় আমাদের জ্বরেতে যে একটা ভিতরে যে লেয়ারটা আছে,
এই লেয়ারটা কিন্তু মানে পিরিয়ডের সময় বের হয়ে আসে, মেনস্ট্রুয়েশন আমরা যেটা বলে থাকি। কিন্তু এই ব্লিডিংটা যদি মানে বের না হয়ে যদি ভিতরে কোথাও জমা হয়ে থাকে, বা এই এন্ডোমেট্রিয়ামটা যদি জ্বরের ভিতর ছাড়া অন্য কোথাও যদি ডিপোজিশন থাকে, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলে থাকি। আলটিমেটলি কি হয় যে একটি মেয়ের পিরিয়ডের সময় তার প্রচণ্ড ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা, যে সে স্কুলে যেতে পারছে না, কাজে যেতে পারছে না, হ্যাঁ, সে বিছানায় শুয়ে সে কাতরাচ্ছে। এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসের পেইন। ম্যাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ এনটিভিকে এবং ধন্যবাদ সবাইকে, আমার দর্শককে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। অস্টিওপোরোসিসের বর্তমান বিশ্বে যেটা হয় যে গ্লোবালি এটাকে সাইলেন্ট কিলার বলা হচ্ছে, এবং অস্টিওপোরোসিসের কারণে যে প্রবলেমগুলো বর্তমানে চলছে এবং ভবিষ্যতে এটা হবে, এটা বলা হচ্ছে যে ভবিষ্যতে এটা আমাদের জনজীবনে একটা মারাত্মক প্রভাব ফেলবে। সহজ বাংলা ভাষায় আসলে অস্টিওপোরোসিস বলতে যেটা বোঝায় হাড়ের ক্ষয়রোগ। আমাদের দেশে সাধারণ মানুষ এটাই বোঝে যে স্যার আমার হাড়ের ক্ষয় হয়ে গেছে। অস্টিওপোরোসিসের ডেফিনিশন আমি যাব না, কিন্তু বাংলা ভাষায় যখন আমাদের হাড়ের ঘনত্ব কমে যায় তখনই এটাকে বলা হয় অস্টিওপোরোসিস। বর্তমান বিশ্বে অস্টিওপোরোসিস রিলেটেড যে ফ্র্যাকচার অথবা ভাঙা হচ্ছে সেটা কিন্তু খুব অ্যালার্মিং। রিসেন্টলি একটা ডাটাতে দেখা গেছে, এটা গ্লোবাল একটা ডাটা, বহির্বিশ্বে প্রতি 3 মিনিটে একজন করে মানুষ অস্টিওপোরোসিস রিলেটেড ফ্র্যাকচারের কারণে আক্রান্ত হচ্ছে, এবং যেটা তার জনজীবন, অর্থনৈতিক জীবন সবার উপরে প্রভাব পড়ছে। বাংলাদেশের ডাটা তো আরও ভয়াবহ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।